PMFIS এর কোনো রকম বই সম্পর্কে যাদের এর আগে কোনো ধারণা নেই তাদের উদ্দেশ্যে বলি, তাদের বইগুলোর বিশেষত্ব হচ্ছে যে একটা অ্যাসপিরেন্টের পড়তে যেরকম বই ভালো লাগে, অর্থাৎ ডায়াগ্রাম থাকবে, বইটা কালারফুল হবে, ঠিক আছে, বিষয়গুলো বুঝতে সুবিধা হবে এবং একটা ইন্টারেস্ট বজায় থাকবে, পেজ কোয়ালিটি খুব সুন্দর হবে। তো সেই ধরনের বই তারা নিয়ে আসে। তাদের এর আগে যদি ভূগোলের বই তোমরা দেখে থাকো, দেখবে সেখানে কত সুন্দর করে ম্যাপ রয়েছে, যেরকম ম্যাপ অন্য কোনো বইতে নেই। মানে পেরিয়ারে তো তাও ভালো ম্যাপই থাকে, তার থেকেও ভালো ম্যাপ সেখানে রয়েছে। সেগুলোর ভিডিও আমি আগামী সময় করবো, আমার কাছে অনেক দিন ধরে সেই বইগুলোও রয়েছে। তা এবার আজকের ভিডিওতে আমরা মডার্ন হিস্ট্রি বইটা আগে দেখে নিচ্ছি, কারণ এটার রিকোয়েস্ট আমি অনেক দিন ধরে পাচ্ছিলাম। এবার মডার্ন হিস্ট্রির ক্ষেত্রে তোমাদের কাছে কী কী অপশান আছে সেগুলো একটু ছোট করে বলে দিই। এই বইটার আসার আগে অবধিও আমার কাছে যেটা সব থেকে ভালো অল্টারনেটিভ, এখনও মনে হয় বেশ ভালো নিঃসন্দেহে, সেটা হচ্ছে মেঘরা হিল থেকে প্রকাশিত তাদের সোনালী বনসালের যে বইটি রয়েছে, সেটা আমি ব্যক্তিগতভাবে পড়ি এবং আমার সেই বইটা বেশ ভালো লাগে। তারও আগে আরও বেশ কিছু বই ছিল, রাজীবাহির বা ইত্যাদি ইত্যাদি আরও বেশ কিছু বই রয়েছে। বাট টপ লেভেলে যদি টেক্সট বই বলা যায় তাহলে সোনালী বনসালের বইটাই এখন অবধি সব থেকে ভালো আমার কাছে। কিন্তু এই যে PMF এর বইটা এসেছে, সেটা কিন্তু নিঃসন্দেহে ওই বইটাকেও কোথাও না কোথাও কিছু কিছু অংশে বা বেশ কিছু অংশে কিন্তু পিছনে ফেলে দিচ্ছে। এর প্রেজেন্টেশন, যেভাবে তোমার বিষয়গুলোকে এনেছে একটা জায়গায়, মানে ছবি টবির কথা তো রয়েছে, ডায়াগ্রাম তো রয়েছে, কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলোকে যেভাবে তোমার গুছিয়ে ব্যাপারটাকে এনেছে, এটা কিন্তু নিঃসন্দেহে তোমরা কনসিডার করতে পারো। অর্থাৎ যদি তুমি এখন মনে করো যে আমি সোনালী বনসাল কিনবো না এটা কিনবো, তুমি কিন্তু এই বইটাও কিনতে পারবে। বাকি আরও যা পরিষ্কার ধারণা পাওয়ার জন্য এবার আমি বইটা তোমাদের ভালো করে দেখাবো। দাম প্রসঙ্গে এখানে আমি উল্লেখ করে দিই যে এখানে 599 দাম রয়েছে, টোটাল 452টা পেজ এখানে রয়েছে। তো যেমনটা আমি বলছিলাম, এই বইটা এখন তুমি অনলাইনে শুধু পাবে এবং অনলাইন থেকে এই বইটা আমি আনিয়েছি। পারচেস লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকছে, দেখতে পারো কিনতে চাও। এবং কল স্ট্রিটও কিন্তু পরবর্তীকালে এই বইটা আসবে। আর যেই বইগুলোর কথা ইতিমধ্যে বললাম সেগুলোর কভার কিন্তু এই দেখতে পাচ্ছ। তাদের এটা ফিজিক্যাল জিওগ্রাফি, এই দুটো লেটেস্ট এসছে, ঠিক আছে। ইন্ডিয়ান জিওগ্রাফি ফিজিক্যাল পার্ট আর ইকোনমিক পার্ট, দুটো বই আমার কাছে আছে। আর এনভায়রনমেন্টের এটাও লেটেস্ট এডিশন, ঠিক আছে। বেশ, এবার আমরা এই বইটা ভালো করে দেখে নিই পরপর, প্রথমে কন্টেন্ট এবং তারপর বাকি বিষয়গুলোকে। শুরুতে কিছু বিষয় আছে, এগুলো ফিল আপ করা যেতে পারে। তারা কিছু PDF 1 বছরের জন্য ফ্রি প্রোভাইড করবে। আর এখানে একটা অংশ দেখে রাখো, তোমরা পড়ে নিতে পারো। সেটা বলছে যে মাল্টিপল কালার ইউজ করা হয়েছে মাল্টিপল সিগনিফিকেন্স বোঝানোর জন্য। অর্থাৎ যত বেশি লাইট কালার সেগুলো তত বেশি ইম্পর্টেন্ট, যেগুলো তুলনামূলক একটু ডার্ক কালার সেগুলো একটু কম ইম্পর্টেন্ট। বাট এই যে কালারে ইউজ করা ইম্পর্টেন্স বোঝানোর জন্যে, এটা কিন্তু বেশ ভালো। এবং তোমরা ওদের ভূগোল যে বইগুলো দেখালাম সেখানেও কিন্তু পরে যখন ভিডিও করবো দেখবে সেখানেও এই বিষয়টা রয়েছে। তো এখান থেকে শুরু হচ্ছে তাদের মডার্ন হিস্ট্রির কন্টেন্ট। আশা করছি পরবর্তীকালে হয়তো অন্য হিস্ট্রি পার্টগুলো নিয়ে আসবে, এখন মডার্ন হিস্ট্রি এসেছে। তো প্রথমে দেখতে পাচ্ছি, আচ্ছা বলে রাখি, টোটাল 37টা এখানে কিন্তু তোমার চ্যাপ্টার রয়েছে, বলতে পারি চ্যাপ্টার আকারে দেখি 37, টোটাল 37টা চ্যাপ্টার এখানে রয়েছে এবং বিভিন্ন সেগমেন্টের হেডের আন্ডারে ভাগ করা আছে বা বিভিন্ন জোনে ভাগ করা আছে। তবে এক এক করে আমরা সেগুলো দেখিনি, আমি সবগুলো পড়বো না, তোমরা চাইলে ভিডিও থামিয়ে দেখতে পারো। 1 নম্বরে রয়েছে ডিক্লাইন অফ মুঘল এম্পায়ার, ঠিক আছে, খুব ভালো বিষয়, আমাদের বেশ বিষয় রয়েছে, আমার সামারি রয়েছে। তারপর রাইজ অ্যান্ড ফল অফ রিজিওনাল পাওয়ার্স। 3 নম্বর দেখতে পাচ্ছি, ভালো কথা, এটা বলে দিই, এটা ইউনিট 1-এর মধ্যে আছে, ইন্ডিয়া ইন দ্য 18th সেঞ্চুরি, ঠিক আছে। এর মধ্যে 3 নম্বরে দেখতে পাচ্ছি ইন্ডিয়ান সোসাইটি ইন দ্য 18th সেঞ্চুরি, হয়ে গেল। ইউনিট 2 বা সেগমেন্ট 2 যাই বলো না কেন, সেটা হচ্ছে ইউরোপিয়ান পেনিট্রেশন অ্যান্ড দ্য ব্রিটিশ কনকোয়েস্ট অফ ইন্ডিয়া, মানে আরও যে ইউরোপিয়ানরা আসছে পর্তুগিজ থেকে শুরু করে এবং পরবর্তীকালে ব্রিটিশ কনকোয়েস্ট যেটা হচ্ছে বিভিন্ন যুদ্ধ ইত্যাদি, সেগুলো নিয়ে এগুলো এখানে রয়েছে। কী কী রয়েছে? বিগিনিং অফ ইউরোপিয়ান সেটেলমেন্ট ইন ইন্ডিয়া, তারপর রয়েছে ব্রিটিশ কনকোয়েস্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, এটা এই পাতায় খানিকটা রয়েছে। তারপর রয়েছে ব্রিটিশ এক্সপ্যানশন বিয়ন্ড ইন্ডিয়ান ফ্রন্টায়ার্স, ঠিক আছে। রোল অফ গভর্নর জেনারেলস ইন দ্য কনসলিডেশন অ্যান্ড এক্সপ্যানশন অফ ব্রিটিশ পাওয়ার।
তারপর ইউনিট 3 হচ্ছে স্ট্রাকচার অফ ব্রিটিশ রাজ 1। তার মধ্যে 8 নম্বর চ্যাপ্টার হচ্ছে ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া 1, সাল দেওয়া আছে 1765 থেকে 1858 অবধি। তারপর ইউনিট 4 হচ্ছে ব্রিটিশ পলিসিস ইন ইন্ডিয়া, তার মধ্যে সোশ্যাল অ্যান্ড কালচারাল পলিসিস অফ ব্রিটিশ। তারপর দেখতে পাচ্ছি স্প্রেড অফ ইংলিশ এডুকেশন। এই দুটো পেজ এখানে শেষ হলো। এখানে আগের পেজে খানিকটা অংশ রয়েছে যেটা এডুকেশন নিয়ে। তারপর দেখতে পাচ্ছি ল্যান্ড রেভিনিউ পলিসি অফ ব্রিটিশ, ব্রিটিশ ইকোনমিক পলিসিস অ্যান্ড দেয়ার ইম্প্যাক্টস, এটার কথা বলছি। ইউনিট 5 হচ্ছে ইন্ডিয়াস রেসপন্স টু দ্য ব্রিটিশ রুল, ট্রাইবাল অ্যান্ড পেজেন্ট মুভমেন্টস 1। তারপর হচ্ছে দ্য রিভল্ট অফ 1857। ইউনিট 6 হচ্ছে রিফর্ম মুভমেন্টস 1, তার মধ্যে সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস রিফর্ম মুভমেন্টস 1। এটা কন্টিনিউ হয়ে এই পেজে সামারি রয়েছে। তারপর ইউনিট 7 হচ্ছে স্ট্রাকচার অফ ব্রিটিশ রাজ 2। 1 এর অংশগুলো মোটামুটি কমপ্লিট, এবার 2। তার মধ্যে ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া 2, 1858 থেকে 1947। ইউনিট 8 হচ্ছে দ্য ন্যাশনালিস্ট মুভমেন্টস, সেটাও 1858 থেকে 1905 অবধি দেওয়া রয়েছে। তার মধ্যে কি দেখতে পাচ্ছি, ইন্ডিয়ান ন্যাশনালিজম অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তারপর মডারেট ন্যাশনালিজম 1885 থেকে 905, 1905 অবধি। তারপর ইউনিট 9 গ্রোথ অফ মিলিট্যান্ট ন্যাশনালিজম, তার মধ্যে ন্যাশনালিস্ট মুভমেন্টস 1905 থেকে 1918, 1918 অবধি। ইউনিট 10 হচ্ছে অ্যারাইভাল অফ গান্ধী, গান্ধীজ ফর্মেটিভ ইয়ার্স অ্যান্ড আর্লি অ্যাক্টিভিজম, যেটা সাউথ আফ্রিকা থেকে শুরু হয়েছিল সেগুলো উল্লেখ রয়েছে। তারপর এখানে যদি আমরা চলে আসি, আগের অংশটা খানিকটা কন্টিনিউ হয়েছে গান্ধীর। তারপর ইউনিট 11 হচ্ছে স্ট্রাগল ফর স্বরাজ 1, 1919 থেকে 1929, নন কোঅপারেশন অ্যান্ড খিলাফত মুভমেন্টস। তারপর ন্যাশনালিস্ট মুভমেন্টস, যেটা 1922 থেকে 29 অবধি। তারপর সাইমন কমিশন টু পূর্ণ স্বরাজ। ইউনিট 12 হচ্ছে স্ট্রাগল ফর স্বরাজ 2, 1929 থেকে 1947। তার মধ্যে সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্টস 1930 থেকে 34। তারপর 25 নম্বরটা হচ্ছে ন্যাশনালিস্ট মুভমেন্ট 1934 থেকে 39। আর যদি এই কথায় চলে আসি, এটা এখানে কন্টিনিউ হয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছি গ্রোথ অফ লেফট, মানে লেফট উইং পলিটিক্স বা বিচারধারা সেগুলোর। তারপর ন্যাশনাল মুভমেন্ট ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। তারপর দেখতে পাচ্ছি পোস্ট ওয়ার স্ট্রাগল। তারপর রয়েছে ফ্রিডম উইথ পার্টিশন। এরপরে আমরা শেষ পেজে চলে আসছি আমাদের কন্টেন্টে। সেখানে আমরা কি কি দেখতে পাচ্ছি, প্রিন্সলি স্টেটস একটা অংশ আছে, পপুলার স্ট্রাগল ইন দ্য প্রিন্সলি স্টেটস, তার সামারিও রয়েছে। 14 নম্বর দেখতে পাচ্ছি ইউনিট রিফর্ম মুভমেন্টস 2, সোশিও রিলিজিয়াস রিফর্ম মুভমেন্টস 2। আগে একটা দেখেছিলাম, এটা 2 হচ্ছে। তারপর ইউনিট 15 বা 15 হচ্ছে ন্যাশনাল মুভমেন্ট অ্যান্ড সোশ্যাল গ্রুপস, তার মধ্যে ট্রাইবাল অ্যান্ড পেজেন্ট মুভমেন্টস 2, 1 আগে হয়ে গেছে। 33 নম্বর চ্যাপ্টার, তার মধ্যে দেখতে পাচ্ছি ন্যাশনাল মুভমেন্ট অ্যান্ড দ্য ওয়ার্কিং ক্লাস। 16 নম্বর এবং লাস্ট ইউনিট আকারে দেখতে গেলে দ্য রাইজ অফ প্রেস, ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান প্রেস আন্ডার দ্য ব্রিটিশ রুল। আর শেষে অ্যাপেন্ডিক্স রয়েছে 3টে অংশ আকারে। প্রথমটা হচ্ছে গভর্নর্স জেনারেল অ্যান্ড ভাইসরয়েস অফ ইন্ডিয়া, তারপর কংগ্রেস সেশনস, আর গ্রেট পার্সোনালিটিস অ্যান্ড আনসাং হিরোজ। তো এখানে আমাদের পিএমএফ আইএস মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির পুরোপুরি কন্টেন্ট শেষ হচ্ছে। এবার আমরা
কিছু কিছু চ্যাপ্টার দেখে নেবো। অবশ্যই সমস্ত চ্যাপ্টার দেখানো তো সম্ভব হয়ে উঠবে না, অনেকটা মোটা বই, কিন্তু আমি তোমাদের ইম্পর্টেন্ট সাফিসিয়েন্ট চ্যাপ্টারগুলো দেখিয়ে রাখছি, তুমি একটা ধারণা তো পেয়েই যাবে সেখান থেকে। তো প্রথমটা যেমন ধরো ফর এক্সাম্পল ছিল ডিক্লাইন অফ মুঘল এম্পায়ার। ডিক্লাইন অংশটা শুরু হচ্ছে অরঙ্গজেব যখন 1707 সালে মারা যাচ্ছেন তার ঠিক পরের অংশ থেকে, এবং পরবর্তীকালে লেটার মুঘলস যারা আছে তাদেরকেই এই অংশের মধ্যে ধরা হয়। যেমন ব্রিফ ইন্ট্রোডাকশন টু দ্য মুঘল এম্পায়ার, একটা মাইন্ড ম্যাপস তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। যদি মনে হয় অসুবিধা হচ্ছে আমি একটু জুম করে দিচ্ছি, পড়তে পারো, ঠিক আছে। কি কি কারণ ছিল সেটাকে 4টে অংশে এখানে মাইন্ড ম্যাপসের মধ্যে ভাগ করে দিয়েছে বোঝার সুবিধার্থে, ঠিক আছে, এবং সেটা চ্যাপ্টারের শুরুতেই। তারপর এখানে রয়েছে ব্রিফ ইন্ট্রোডাকশন অব দ্য মুঘল এম্পায়ার, একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছে বোঝার সুবিধার্থে। তারপর লেটার মুঘল এম্পায়ার্স অ্যান্ড দেয়ার পলিসিস এক এক করে, যেমন বাহাদুর শাহ, ঠিক আছে, শাহ আলম ওয়ান তারই নাম, ঠিক আছে, অরঙ্গজেবের তিনি ছেলে। এখান থেকে শুরু হলো বিষয়গুলো এক এক করে। তারপর পাপেট রাজা যে হওয়ার বিষয়টা সেটাও কিন্তু আমরা এই অংশে দেখতে পাই পরবর্তী অংশে গিয়ে। বেশ, অরঙ্গজেব অংশটা সংক্ষিপ্ত আকারে ছিল। এই বইতে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো যে ইউপিএসসির কিছু কিছু এমসিকিউ প্রশ্ন কিন্তু মাঝে মাঝে রয়েছে। আর কালারের অংশটা ইতিমধ্যে দেখতে পাচ্ছ, আমি পরে পেজে গিয়ে তোমাদের দেখাই, তারা বুঝতে সুবিধা হবে। যেমন এই পেজটা দেখো, কত কালারফুল, কত অ্যাট্রাকটিভ একটা পেজ। আমি এই প্রসঙ্গে আসছি পরে। এটাও যেমন তুমি দেখো, এখানে যদি তোমাদেরকে আমি জুম করে দেখাই, বিভিন্ন কালারের ব্যবহার দেখতে পাবে। এগুলো কিছু লাইট কালার আছে, যেমন এটা বেশি লাইট কালার, তো এগুলো বেশি ইম্পর্ট্যান্ট ইন দ্যাট সেন্স, ঠিক আছে। বিভিন্ন ক্ষেত্রে কালারের ইউজ রয়েছে, মানে বোল্ড ব্যাপারটা তো থাকছেই, একটা কমন ব্ল্যাক কালার তো রয়েছে, বাট তার মধ্যে বিভিন্ন কালার দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো সেটা ইম্পর্টেন্সটা বোঝাতে সাহায্য করে সেই অংশের, এটা বেশ ভালো একটা বিষয়। আর বিভিন্ন অংশে এরকম যে চার্ট বা ডায়াগ্রাম, সেটা কিন্তু বিষয়টাকে আমাদের কাছে আরও বেশি অ্যাট্রাকটিভ করে দিচ্ছে। আর এটা এন্টায়ার যে এম্পায়ার্স মুঘল এম্পায়ার, মানে পুরো একদম বাবর থেকে শুরু করে তোমার শেষ অবধি বাহাদুর শাহ জাফর, এই যে নিচে রয়েছে, পুরোটাই কিন্তু এখানে উল্লেখ করা আছে। একটা ট্রি বলতে পারো, ফ্যামিলি ট্রি, হ্যাঁ সেইভাবে, এবং প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সালগুলো উল্লেখ করা আছে, মানে কে কোন সাল থেকে কত সাল অবধি ছিলেন সেইগুলো সব এখানে উল্লেখ রয়েছে। আর প্রত্যেকের নাম্বারিংটাও রয়েছে, মানে তুমি যদি সেই অর্থে দেখো 20টা রাজা এখানে হচ্ছে, ঠিক আছে। এক একজনের সময়কাল এক এক রকম, কারো বেশি কারো খুব কম। বিশেষ করে লেটার মুঘলসের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে খুব তাড়াতাড়ি, মানে কি বলবো, পরিবর্তন হয়েছে সিংহাসন। তো এইভাবে কিন্তু বিষয়গুলো রয়েছে। যদি মনে করো এটাও দেখাচ্ছি, আমরা এখন লেটার মুঘলসটাই দেখছি, ঠিক আছে, মানে ডিক্লাইন অফ মুঘলস, তো আমাদের লেটার মুঘলস ব্যাপারটা আসছে, খুব সুন্দর করে দেওয়া রয়েছে। তাদের যে পলিসিসগুলো সেগুলো এখান থেকে একটা ধারণা পাওয়া যাচ্ছে। এই যে গ্রিন কালার দিয়ে এখানে করা, মানে গ্রিন কালার মানে এটা প্রচণ্ড লাইট কালার, মানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এখানে উল্লেখ করা হচ্ছে, সেকুলার। এখানে যেমন ব্লু কালার দেখতে পাচ্ছে, ব্যাটেল অফ পানিপাট। এই মুঘল এম্পায়ার্স অ্যান্ড ইম্পর্টেন্ট ওয়াজিরস, তাদের যে মন্ত্রী। তারপর চ্যাপ্টার সামারি এখানে একটা রয়েছে, সামারির মধ্যে আমরা দেখতে পাচ্ছি, প্রেজেন্টেশনটা একবার দেখো, আবারও টাইমলাইন এখানে রয়েছে, এবং কত সুন্দরভাবে এখানে পলিসিস অফ মুঘল এম্পায়ার্স একটা ছকের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। এখানে প্রথমে টাইমলাইনটা রয়েছে একটা, এবং তারপরে এখানে একটা ছক, পলিসিস। এবার আমরা যদি পরবর্তী অংশে চলে যাই, রাইজ অ্যান্ড ফল অফ রিজিওনাল পাওয়ার্স, এটাও শুরু হচ্ছে একটা মাইন্ড ম্যাপ দিয়ে। আর পেজ কোয়ালিটি কিন্তু অসাধারণ, মানে তুমি যে প্রিন্ট দেখতে পাচ্ছ এখানে সেটা কিন্তু টপ লেভেলের প্রিন্ট, ঠিক আছে। এবং রিজিওনাল পাওয়ারের জন্য নিচে একটা ম্যাপও দিয়ে দিয়েছে, কোথায় কোন পাওয়ার ছিল, তার মধ্যে বেঙ্গল আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং 1750 রেসপেক্টে এই ম্যাপটা রয়েছে। এমসিকিউ প্রিপারেশনের জন্য হোক
বা ডেসক্রিপটিভ পড়াশোনার জন্যই হোক, এই বইটা কিন্তু তোমরা দু ক্ষেত্রেই ফলো করতে পারবে। আমার সাজেশন এটাই থাকবে, যখনই তুমি কোনো সাবজেক্ট পড়বে, ফর এক্সাম্পল মডার্ন হিস্ট্রি, তোমার মনে হবে যে আমি বইটা সাইজটা আগেও দেখিয়েছি হয়তো, এরকম কিন্তু সাইজ, হ্যাঁ, ইনফ্যাক্ট যদি না দেখিয়ে থাকি এরকম সাইজ, তোমাদের মনে হতে পারে যে এই বইটা আমি কবে শেষ করব। তো সেই জন্য যখনই কোনো চ্যাপ্টার পড়বে, এমসিকিউ, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সঙ্গে রাখবে। হয় চ্যাপ্টার পড়ার পর পড়তে পারো, পড়ার সঙ্গে সঙ্গে পড়তে পারো, পড়ার আগেও পড়ে নিতে পারো সেই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ কী আছে। তাহলে তোমার অ্যাটলিস্ট মানে ট্র্যাক থেকে তুমি সরে যাবে না, তুমি জানো যে আমি ঠিক ট্র্যাকেই যাচ্ছি, এবং পড়াগুলো মনে রাখতেও সুবিধা হবে। বিভিন্ন ওয়ার্ডস, নবাবস, এগুলো সব এখানে রয়েছে। যেমন প্রশ্নের কথা বলছিলাম, যে এখানে একটা ছোট্ট করে ইউপিএসসির প্রশ্ন ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো এইগুলো খুব ভালো হবে। 2018 সালে এই প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়েছিল। তো এটাই কিন্তু প্রেজেন্টেশনটাকে খুব ভালো করে দিচ্ছে। তারপর রাইজ অ্যান্ড ফল অফ সাকসেসর স্টেটস, তারপর পেশওয়াজ, ঠিক আছে, এখানে রয়েছে। মেইন প্র্যাকটিসের জন্য এটা রয়েছে এখানে, ইউপিএসসি কথা ভেবে। ইন্ডিপেন্ডেন্ট কিংডমস, মাইসর দেখতে পাচ্ছি এখানে, যদি মনে হয় আমি জুম করে দিচ্ছি, ঠিক আছে। টিপু সুলতান, হায়দার আলী তার বাবা, এবং সেই সময় ওয়ারেন হেস্টিংসের সঙ্গে যুদ্ধ হচ্ছে, ওয়েলেসলির সঙ্গে যুক্ত হচ্ছে। তবে এখানে প্রশ্ন দেখতে পাচ্ছ কিছু, সব প্রশ্ন রয়েছে, এগুলো ইউপিএসসি। তারপর চ্যাপ্টার সামারি, এবং শেষে কিন্তু আবারও একটা টাইম লাইন আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর ইন্ডিয়ান সোসাইটি ইন 18th সেঞ্চুরি, আবারও কিন্তু চ্যাপ্টার শুরু হচ্ছে একটা মাইন্ড ম্যাপের মধ্যে দিয়ে, এবং সেটাও একটা সামারির মধ্যে দিয়ে শেষ হচ্ছে, যেটাও একটা মাইন্ড ম্যাপ। তো প্রেজেন্টেশন নিঃসন্দেহে খুবই সুন্দর। মানে আমার ব্যক্তিগত কথা যদি বলো, তোমরা অনেকে হয়তো ডিকের যে বইগুলো হয়, ডিকে পাবলিকেশন, সেই বইয়ের সঙ্গে পরিচিত নাও থাকতে পারো। ডিকে পাবলিকেশনের বইগুলো এত পিক্টোরিয়ালভাবে সুন্দর করে করে, আমার কাছে কিছু রয়েছে, আমার খুব পড়তে ভালো লাগে। তো এই যে পিক্টোরিয়াল প্রেজেন্টেশন, আমি তো বলবো পিএমএফ, আইএস যদি প্রত্যেকটা সাবজেক্টের জন্য বই বের করতে পারে, তাহলে তো আমি বলবো ওটাই মনে হয় আরও ভালো হবে। বিশেষ করে সায়েন্সের জন্য তো খুব বের করা দরকার, মানে খুবই সুন্দর হবে নিঃসন্দেহে, ঠিক আছে। তো এখানে একটা ন্যাভিগেশনাল ডিসকভারিজ দেখতে পাচ্ছি, বিভিন্ন রুটস বিষয়টা আর কি। কলম্বাস এখান দিয়ে গেছে, ঠিক আছে, ভাস্কো দা গামা তো এদিক দিয়ে হয়তো এখানে এসেছে, কুটাক দেখতে পাচ্ছি 1498। তো এরকম বিভিন্ন বিষয়, পর্তুগিজদের যে আসা আগমন, সেই বিষয়টা এখানে উল্লেখ রয়েছে। এবং ইউরোপিয়ান ট্রেডিং সেন্টার্স, সেটা একটা পুরো ম্যাপের আকারে, মানে কোনো হিস্ট্রি বইতে এতটা সুন্দর করে থাকে না, জিওগ্রাফিতে তাও বা থাকে, তবে নিঃসন্দেহে খুবই সুন্দর। এবং কোনটা পর্তুগিজ, ডাচ, ব্রিটিশ, ফ্রেঞ্চ সুন্দর করে ভাগ করে দেওয়া হয়েছে। আর নিচে আমরা ইউপিএসসির প্রশ্ন দেখতে পাচ্ছি, যেগুলো পিঙ্কিশ কালারের মধ্যে রয়েছে। দ্য রাইজ অফ দ্য ডাচ, ঠিক আছে। তারপর ডিক্লাইন, আর এখান থেকে ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া সেটা শুরু হচ্ছে। সেটা সম্পর্কে যদি ধরো পড়তে চাও, এখানে পড়তে পারো। এর মধ্যে দেখবে কত রকমের কালার রয়েছে, হয়তো ভিডিওতে তোমরা বুঝতেও পারবে। একটা পার্পেল কালারও দেখতে পাচ্ছি, যত লাইট কালার তত বেশি ইম্পর্ট্যান্ট। তারপর রয়্যাল চার্টার, সেটা উল্লেখ এখানে রয়েছে। দ্য গ্রোথ অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারপর এখানে 7 আইল্যান্ডস অফ বম্বে, বেশ। তারপর বিভিন্ন ওয়ার কিছু এখানে রয়েছে, এবং কার্নেটিক ওয়ার্সগুলো দেখতে পাচ্ছি। 7 ইয়ার্স ওয়ার, সেটা কার্নেটিকের, ফ্রেঞ্চ অ্যান্ড ব্রিটিশ রাষ্ট্রের মধ্যে। তারপর এখানে টাইম লাইন দেওয়া রয়েছে, খুব সুন্দর করে দেওয়া রয়েছে একদম। তারপর ব্রিটিশ কনকোয়েস্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। ব্যাটেল অফ প্লাসি এখানে রয়েছে, এই যে ভালো করে দেওয়া রয়েছে। লিডিং মেন অফ দ্য নবাবস কোর্ট আফটার দ্য ব্যাটেল অফ প্লাসি, মীর কসিম অ্যান্ড দ্য ব্রিটিশ ব্যাটেল অফ বক্সার, এখানে ইউপিএসসি প্রশ্ন রয়েছে। তারপর ব্যাটেল অফ হুগলি, যেমন তুমি এখানে দেখো, আমি তোমাদের হাইলাইট করে এখানে দেখাচ্ছি। এটা পিঙ্ক কালার দিয়ে দিয়েছে, মানে এটা এতটা ইম্পর্টেন্ট এদের কাছে
হয়তো মনে হয়েছে। ঠিক আছে, এখানেও রয়েছে ফায়ার আর্মস ফ্যাক্টরি। তো এটা পড়তে সুবিধা করে। তো ব্যাটেল অফ বক্সার, যেখানে বক্সার লেখা সেটা একটা বেগুনি কালার, পার্পল কালার দিয়ে করা, ইম্পর্টেন্স বোঝানোর জন্যে। এই যে ডুয়াল বা ডাবল গভর্নমেন্ট, পিঙ্ক কালার দিয়ে লেখা। তবে এই যে এখানে বেঙ্গল, সিরাজদৌলা, পুরোটা সুন্দর চার্টের মধ্যে রয়েছে। এবং অ্যাংলো মাইসোর ওয়ার, যে যুদ্ধগুলোর কথা একটু আগে বলছিলাম সেইগুলো, টিপু সুলতানের সাথে 4 নম্বর যুদ্ধে তিনি মারা যান। তো এইভাবে বিষয়গুলো পরপর সব রয়েছে। ফাইনাল ওয়েভ অফ অ্যানেক্সেশন, এবং তারপর আবার একটা টাইমলাইন এখানে দেখতে পাচ্ছি, খুব সুন্দর করে দেওয়া রয়েছে। যদি বুঝতে চাও, এইভাবে বিষয়গুলো রয়েছে। ঠিক আছে, পুরো টাইমলাইন, পাশে তার ডেট, মানে সাল আকারে রয়েছে আর কি। এর থেকে ভালো মডার্ন হিস্ট্রি বই হবে না। ব্রিটিশ এক্সপ্যানশন বিয়ন্ড ইন্ডিয়ান ফ্রন্টিয়ার্স, মানে বাইরের ক্ষেত্রে কোথায় কোথায় আরও যাচ্ছে, যেমন তোমরা জানো নেপাল, চীন, আফগানিস্তান, সিন্ধ, এই সমস্ত জায়গায় তাদের যাওয়া, পরবর্তীকালে মায়ানমার, সেগুলো এখানে উল্লেখ আছে, ছবিও দিয়েছে কত সুন্দর করে, দেখতে পাচ্ছ। অ্যানেক্সেশন অফ বার্মা, তখন বার্মা নাম ছিল, ভুটান, সিকিম, ঠিক আছে, আর সব জায়গায় গিয়ে ট্রিটি করেছে। এক্সপ্যানশন অফ ব্রিটিশ এম্পায়ার বা সামারি, ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া। তো আমরা এখন অবধি এই দিকের খানিকটা অংশ দেখলাম, যেগুলো শুরুর দিকে। এবার আমরা খানিকটা মাঝের দিকে চলে যাচ্ছি। যেমন এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুব ইম্পর্টেন্ট, সোশিও রিলিজিয়াস রিফর্ম মুভমেন্টস 1। ঠিক আছে, যেমন এখানে সেন্টার্স অফ সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস মুভমেন্টসে একটা সুন্দর অংশ করে কোন জায়গা থেকে কারা উঠে এসেছেন সে বিষয়ে এখানে উল্লেখ করা আছে একটা ছবির মধ্যে দিয়ে, যার পিছনে ভারতের ম্যাপ রয়েছে। আর শুরুতে প্রত্যেক ক্ষেত্রেই তোমরা দেখতে পাচ্ছ একটা করে মাইন্ড ম্যাপ দিয়ে এরা শুরু করেছে, খুব সুন্দরভাবে রয়েছে। কজেস অফ সোশিও রিলিজিয়াস মুভমেন্টস, ক্রিশ্চিয়ান মিশনারি অ্যাক্টিভিটিস, এটা কিন্তু একটা কালার দিয়ে ব্যাপার দেখানো হয়েছে, এর মধ্যে একাধিক কালার ইউজ করা হয়েছে ইম্পর্টেন্স বোঝানোর জন্য। আর এখানে আমি গ্রিন কালারও দেখতে পাচ্ছি, যেমন রাজা রামমোহন রয়, ঠিক আছে, ধর্মসভা, অনেক কিছু চলছে কিন্তু ইম্পর্টেন্ট বুকস এগুলো এখানে লেখা রয়েছে। দ্বারকানাথ টেগর, ব্রাহ্ম সমাজ, তারপর ইয়ং বেঙ্গল এখান থেকে শুরু হয়েছে, ডিরোজিও, তার সাথে কিন্তু প্রশ্নও রয়েছে। রিফর্ম মুভমেন্টস ইন ওয়েস্টার্ন ইন্ডিয়া, প্রার্থনা সমাজ, ঠিক আছে, ইন সাউথ নর্থ ইন্ডিয়া, থিওসফিক্যাল সোসাইটি, পার্সিস অ্যামং দ্য মুসলিমস, মহিলাদের ক্ষেত্রে কারা প্রভাবিত করেছিলেন। এবং এখানে একটা টাইমলাইনই বলতে পারো ভালো করে দেওয়া রয়েছে পুরোটাই, আত্মীয় সভা থেকে বা আত্মীয় সভা বলা যেতে পারে একদম স্বামী বিবেকানন্দ অব্দি। একটা স্বামী বিবেকানন্দ না, এখানে শেষ হচ্ছে এটা ওমেন্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অ্যানিভেশন যেটা শুরু করেছে না, তো সুন্দরভাবে রয়েছে আর কি। তারপর ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডিয়া 2, আমি আবার একটু স্কিপ করে এগোচ্ছি। তবে এখানে চলে আসলাম একবারে মডারেট ন্যাশনালিজম। এখানেও দেখতে পাচ্ছি সুন্দরভাবে একটা মাইন্ড ম্যাপ দিয়ে শুরু হয়েছে বিষয়টা। হু ওয়ার দ্য মডারেটস, কাদেরকে তুমি মডারেটস বলবে এবং তারা কি ছিল, যে ল ইয়ার্স উল্লেখ করে, এডুকেটেড মিডল ক্লাসে সেটা পিঙ্ক করে লিখেছে, এটাকে কত ইম্পর্টেন্স বোঝানো হচ্ছে আর কি। অ্যাটিটিউড অফ দ্য গভর্নমেন্ট, মেথডস অফ পলিটিক্যাল ওয়ার্ক,
রোল অফ মাসেস, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892, ইকোনমিক ক্রিটিক দেখলাম ওখানে দাদাভাই নওরোজি, গোপাল কৃষ্ণ গোখলে, ঠিক আছে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তবে এখানে কিছু মডারেট লিডার্স, তাদের একটা চার্ট আমি এখানে দেখতে পাচ্ছি তাদের কন্ট্রিবিউশনের আকারে। মাদ্রাস মহাজন সভা এটা কিন্তু রেড করে দিয়েছে, পিঙ্ক ইস রেড অ্যাকচুয়ালি, পিঙ্ক ফার্স্ট প্রেসিডেন্ট পিঙ্ক করা, মানে এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট মনে রাখার জন্যে, ঠিক আছে। তারপর ধরো পার্টিশন অফ বেঙ্গল, কত সুন্দর একটা ম্যাপ, তার পিছনে আমরা তখন ইউনাইটেড যে বেঙ্গল সেটা দেখতে পাচ্ছি, এবং তার পার্টিশনকে একটা মানে ক্রোনোলজি বা টাইম লাইন আকারে ভাগ করা আছে, ঠিক আছে। এদিকেও পড়তে পারো পার্টিশন অফ বেঙ্গল। দ্য মোটিভ বিহাইন্ড দ্য পার্টিশন এখানে রয়েছে। গভর্নমেন্ট রিজন দিয়েছিল অ্যাডমিনিস্ট্রেশন মোটিভ, আর অ্যাকচুয়াল মোটিভ ছিল সাপ্রেশন ন্যাশনালিজমকে। স্ট্যান্ড অফ দ্য কংগ্রেস, তারপর মুভমেন্টস আন্ডার এক্সট্রিমিস্ট, ঠিক আছে, এগুলো সব রয়েছে। আইএনসি বিভিন্ন সালে তাদের বিভিন্ন যে সুরাট স্প্লিট যেটা হলো 1907 সালে, এবং তারপর যে আফটার মার্থ সেটা উল্লেখ করা আছে। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, মন্টেমিলো রিফর্মস, যেখান থেকে সেপারেট ইলেক্টরেট শুরু হলো মুসলিমদের জন্য। তো এই বিষয়গুলো এখানে রয়েছে। দ্য গ্রোথ অফ কমিউনিজম, হিন্দু কমিউনিজম রয়েছে। দ্য ন্যাশনালিস্ট অ্যান্ড দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, এই যে গাদার মুভমেন্ট এখান থেকে শুরু হচ্ছে, দেখতে পারো সান ফ্রান্সিসকোতে শুরু হয়েছিল। এবং সেই সময়কে মোস্ট ইম্পর্টেন্ট মুভমেন্ট। এবার রয়েছে বিভিন্ন বিষয়। তবে এখানে গ্রেট পার্সোনালিটিস কিছু রয়েছে, লালা লাজপত রায় এখানে দেখতে পাচ্ছি, অরবিন্দ ঘোষ, অরবিন্দ ঘোষের উপর এতটা অংশ আছে, বিপিন চন্দ্র পাল, লালবাল পাল আমরা দেখতে পাই, সিস্টার নিবেদিতা, বাসুদেব ফালকে, ঠিক আছে, এরকম তারকনাথ দাস। তারপর ন্যাশনালিস্ট মুভমেন্ট 1905 থেকে 1918, তারও একটা একই রকমভাবে ক্রোনোলজিক্যাল টাইম লাইন, তোমরা চাইলে দেখতে পারো পরে। তারপর যেটা আমরা দেখতে পাচ্ছি গান্ধীজ ফরমেটিভ ইয়ার্স অ্যান্ড আর্লি অ্যাক্টিভিজম, যেটা সাউথ আফ্রিকায় ছিল, সেটা এখানে রয়েছে। চম্পারণ সত্যাগ্রহ এখানে দেখতে পাচ্ছি। তারপর এখানে আহমেদাবাদ মিল স্ট্রাইক দেখতে পাচ্ছি। সেই সংক্রান্ত প্রশ্ন দেখতে পাচ্ছি 2018, 2010 ইউপিএসসি কথা বলছে। খেদা সত্যাগ্রহ দেখতে পাচ্ছি। গান্ধীয়ান আইডিওলজি, সত্যাগ্রহ বলতে কি বোঝায়, সিগনিফিকেন্স, এগুলো এখানে রয়েছে। এবং তারপর সামারি, হিন্দ স্বরাজ, তার যে লেখা বই। তারপর গান্ধীর শুরুর দিকে মানে 1869 থেকে এখানে আপ টু 1918 অবধি একটা ক্রোনোলজিক্যাল ইভেন্ট চার্ট আমরা দেখতে পাচ্ছি। তো প্রেজেন্টেশন এতক্ষণে বুঝে গেছে এই বইটার কি লেভেলের রয়েছে। মানে আমাকে যদি অন্য বইগুলো আরো বের করে দেওয়া হয় বিভিন্ন সাবজেক্টে, আর মনে হয় না অন্য কোনো টেক্সট বই লাগবে কোনো পাবলিকেশনের, বা তারাও কম্পিটিশনে থাকার জন্য আরো ভালো বই আনার চেষ্টা করবে। দ্যাট ইজ হোয়াট উই নিড। আমরা যদি পাবলিকেশনই ভক্ত হয়ে যাই, তাদেরই গুণগান করতে লাগি জাস্ট অকারণ, যেখানে আরো ভালো পেতে পারি, তাহলে আমরা ভালোটা কোনোদিন পাবোই না। ক্রিটিক হতে হবে এবং গঠনমূলক ক্রিয়েটিভ ক্রিটিক হতে হবে। আমাদেরকে বলতে হবে যে এটা ভালো আছে, আবার এটা আরো ভালো করা যেতে পারে। সেরকম যেমন ধরো এই বইটা আমি তোমাদের এখন দেখাচ্ছি, আমি যখন ভবিষ্যতে এই বইটা আরো ভালো করে পড়বো, আমি কিছু কিছু জিনিস পড়েছি আমার ভালো লেগেছে, কিন্তু আরো ধরো পড়লাম ভবিষ্যতে, এবং ভবিষ্যতে যখন এর ধরো সেকেন্ড এডিশন কোনো এক সময় আসবে, আমার এটা অনেকটা পড়া হয়ে থাকবে, তখন আমার একটা ধারণা হবে যে ভিতরে ইনফরমেশনের মধ্যে আমি কতটা কি পাচ্ছি না পাচ্ছি।
তো খিলাফত নন কোঅপারেশন মুভমেন্ট 1920 সালে, যেটা গান্ধী শুরু করেছে, প্রথম মাস মুভমেন্ট বলা হয় তার। ঠিক আছে, নন কোঅপারেশন অ্যান্ড খিলাফত মুভমেন্টের আবার একই রকমভাবে একটা টাইমলাইন চার্ট এখানে দেওয়া হয়েছে। বেশ, তো এবার আমরা আরেকটু এগিয়ে গিয়ে শেষের দিকে খানিকটা অংশ দেখে নিই। যেমন দেখতে পাচ্ছি ন্যাশনাল মুভমেন্ট ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, আর এখানে একটা চ্যাপ্টার ছিল সেটা রাইজ অফ লেফট, সেটা এখানে একটা এন্ড ক্রোনোলজি দেওয়া রয়েছে। এখানে কি দেখতে পাচ্ছি, একটা মাইন্ড ম্যাপসের মতো, যে কী কী বিষয় আমরা অ্যাকচুয়ালি পড়তে চলেছি বা কোনগুলো ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে বোঝার জন্যে। তোমরা জানো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যখন আমাদেরকে যুদ্ধে আমাদের দেশকে নিয়ে যাওয়া হলো, ঠিক আছে, দিল্লি থ্রু যখন নিয়ে গেলেন উইদাউট কনসাল্টিং দ্য কংগ্রেস, এটাকে তো একদম পুরো পিঙ্ক করে দিয়েছে। ঠিক আছে, তো এইগুলো বোঝায় ইম্পর্টেন্স যেটা বলছিলাম। কংগ্রেস রেজিগনেশন, তারা যে তোমার প্রভিন্সিয়াল গভর্নমেন্ট ফর্ম করেছিল, ন্যাশনালিস্ট মুভমেন্ট, ঠিক আছে, অগাস্ট অফার, এগুলো প্রপার কিছু এখানে রয়েছে, যেমন ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ বিনোবা ভাবে, তারপর তোমার জওহরলাল নেহরুর ক্ষেত্রে ক্রিপস মিশন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, অগস্ট ক্রান্তি, 8 অগস্ট, পর 9 অগস্টে সেই দিনটা পালন করা হয়। ঠিক আছে, কুইট ইন্ডিয়া রেজলিউশন, গান্ধী স্পেসিফিক ইনস্ট্রাকশন ফর ডিফারেন্ট সেকশনস। ঠিক আছে, এবং তারপর দেখেন এখানে কুইট ইন্ডিয়া মুভমেন্ট অ্যান্ড সিগনিফিকেন্স দিয়ে একটা 2 পেজ মিলিয়ে একটা অংশ রয়েছে, খুব সুন্দরভাবে রয়েছে এটা। সিআর ফর্মুলা, গান্ধীজ ইন দ্য টক্স, দেসার লেখার প্যাক্ট, এগুলো আমরা জানি। তারপর এখান থেকে একটা গুরুত্বপূর্ণ অংশ দেখতে পাচ্ছ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আজাদ হিন্দ ফৌজ, যার মধ্যে সুভাষচন্দ্র বসুর সম্পর্কে শুরু থেকে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে। ঠিক আছে, সেই সংক্রান্ত ইউপিএসসির যে প্রশ্ন সেটা এখানে উল্লেখ করা আছে, এবং এখানে তোমরা দেখাবো অনেকগুলো বিষয় আছে যেটা তোমরা কিন্তু ওই সোনালী বানসালের বইতেও পাবে না। আমি আসছি কোন বিষয়ে, যেরকম যেমন এখানে মুসলিম লীগ স্টুডেন্ট অর্গানাইজেশন, এটা পিঙ্ক কালার করে দেওয়া রয়েছে। ব্ল্যাক হোল ট্র্যাজেডি আমরা জানি, এটার সঙ্গে নয় যদিও। তারপর বোস কমিটমেন্ট টু সেকুলারিজম, তারপর দ্য ইন্ডিয়ান স্ট্রাগল 1920-42, বোস নিয়ে কথা হচ্ছে। এবং তারপর আজাদ হিন্দ ফৌজ আমাদের অ্যাকচুয়ালি এই অংশ থেকে শুরু হচ্ছে, এখান থেকে মোহন সিং, যিনি 1942-তে প্রথম এটা ফর্ম করেছিলেন জাপানের সাহায্যে, যদিও সেটা সেই ডিসেম্বরে ডিজলভ হয়ে যায়। মাঝখানে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ অর্থাৎ রাসবিহারী বসু মোহন সিংয়ের সঙ্গে যুক্ত হয়েছিলেন, এবং তিনি পরবর্তীকালে সুভাষচন্দ্র বসুকে আহ্বান করেন যে আপনি এটা নতুন করে এর কর্ণধার হন। এবং তারপর 1943-তে সিঙ্গাপুর থেকে আজাদ হিন্দ ফৌজের যাত্রা আবারও শুরু হয়, প্রভিন্সিয়াল গভর্নমেন্ট ফর্ম হয়। ঠিক আছে, ব্যাংকক কনফারেন্স, এগুলো উল্লেখ করা আছে এখানে। তারপর এখানে একটা যেমন এখানে পুরো ব্যাপারটা রয়েছে, ইম্প্যাক্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। আর এখানে যেটা বলছিলাম, এগুলো তোমরা অনেক বইতেই চট করে পাবে না, যে কন্ট্রোভার্সি ব্যাপারটা তো আমরা জানি, এবং আমি তোমাকে এর আগে একটা ভিডিও তোমাদের বলেছিলাম যে আমি মনে করি যে সুভাষচন্দ্র বসু অবশ্যই প্লেন ক্র্যাশে মারা যাননি। তিনি এই দেশে ফিরেও এসেছিলেন এবং উত্তরপ্রদেশেই ছিলেন অনেক বছর অবধি। বেশ, এই যে বিভিন্ন কমিটি ইনভেস্টিগেশনের জন্য বসানো হয়েছিল, যেমন শাহনওয়াজ কমিটি, শাহনওয়াজ সুভাষচন্দ্র বসুর আইনেতেই একজন বড় পদে ছিলেন। ঠিক আছে, যে 3 জনকে রেড ফোর্ট যখন তোমাদের তার তদন্ত বলবো মানে বিচার পর্ব চলেছিল, তার মধ্যে কিন্তু শাহনওয়াজ একজন ছিলেন। ঠিক আছে, যিনি মুক্তি পেয়েছিলেন 3 জনের মধ্যে। তারপর জাস্টিস খোলসা কমিটি সালগুলো দেওয়া আছে, এবং জাস্টিস মুখার্জি কমিশনের লাস্ট 1999 সালে হয়েছিল। এবং এই প্রত্যেকটা কমিশনেরই তোমার যে রায়দান সেটা নিয়েও কিন্তু কন্ট্রোভার্সি রয়েছে। বেশ, তবে আনসাং হিরোজ শুরু হচ্ছে, উষা মেহতা, অরুণা আসফ আলী, লক্ষ্মী সাইগল যেরকম আজাদ ফৌজেই ছিলেন রানী ঝাঁসির রেজিমেন্টে, তারা তোমরা দেখতে পেলে না, এই যে এই অংশগুলোর কথা বলছি।
এখানে রয়েছে। ঠিক আছে, বেশ। গ্রেট পার্সোনালিটিস, ওয়েভেল প্ল্যান, সিমলা কমিশন। এরপরই মাউন্ট ব্যাটেনের বিষয়টা শুরু হবে, যে ক্যাবিনেট মিশন প্ল্যান আসছে 1946-এ। আমি একদম অনেকটা চলে যাওয়ার পর এখানে পপুলার স্ট্রাগল ইন প্রিন্সলি স্টেটস সেগুলো এখানে উল্লেখ করা আছে। তো আমি আর বড় করছি না, দেখানোতে গেলে সত্যি কথা বলতে গেলে এটা 1 ঘন্টা ভিডিও করেও দেখানো যাবে না। নিউজ পেপার্স, জার্নালস, মানে প্রচুর জিনিস দেখানো যেতে পারে। গভর্নর জেনারেলস, ভাইস রয়েস, ঠিক আছে, কত সুন্দর করে দেওয়া রয়েছে। দেখো লর্ড ডালহৌসি, তার বিভিন্ন অংশগুলোকে একটা ছবির মধ্যে। তারপর কংগ্রেস সেশন যেগুলো, এটা একটা ছবিতেই বিভিন্ন কংগ্রেস সেশন সাল ধরে দেওয়া রয়েছে। প্রিসাইডেড বাই ইন্ডিয়ানস, বাই ফরেনার্স, স্পেশাল সেশন সবগুলো উল্লেখ করা আছে। তো আমি এই ভিডিওটা আর বড় করছি না, তোমরা নিঃসন্দেহে একটা ধারণা পেলে এই এত সুন্দর একটি বইটির। যদি বইটি সংগ্রহ করতে চাও এখনই, পারচেস লিঙ্ক ডেসক্রিপশনে আছে। আর যদি মনে করো ওয়েট করবে কলেজ স্ট্রিটের জন্য বা তোমাদের যেখানে বুক স্টোর সেখানে নিজের এলাকাতে পাওয়ার জন্য, তাহলে ওয়েট করবে, পরবর্তীকালে সেখানেও নিঃসন্দেহে পাওয়া যাবে। কলেজ স্ট্রিটে তো আসবেই, অন্য জায়গাতেও পাওয়া যাবে, তোমরা তখন দেখতে পারো। তো টেক্সট বই হিসাবে মডার্ন হিস্ট্রির জন্য এটাই দেখে যা আমি যা বুঝলাম, আমার সব থেকে ভালো লাগছে ডক্টর বিশ্বজিৎ কাওয়ারের লেখা। খুব ভালো একটি বই নিঃসন্দেহে। তাহলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সকলের সঙ্গে আমার আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে আমার আগামী ভিডিওতে। চলো তাহলে।